হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। এখন আমরা নোডাল অ্যানালাইসিসে এসেনশিয়াল নোডের নোড ভোল্টেজ পাওয়ার ধাপসমূহ এক্সাম্পল সার্কিটের মাধ্যমে বর্ণনা করব। আমরা আগেই বলেছি, নোডাল অ্যানালাইসিস করতে বললেই আমাদের এসেনশিয়াল নোডসমূহ চিহ্নিত করে তাদের নোড ভোল্টেজ বের করতে হবে, এবং যাই বের করতে বলুক না কেন, আমরা যদি নোড ভোল্টেজ বের করতে পারি, আমরা যাই বের করতে বলুক না সব বের করতে পারবো। তো নোডাল অ্যানালাইসিসের ধাপসমূহ আমরা আবার দেখি। প্রথম ধাপটা কি ছিল? আমাদের চারটি স্পেসিফিক ধাপের প্রথম ধাপটা ছিল যে সার্কিটের সব কয়টি এসেনশিয়াল নোড চিহ্নিত করা। তো আমাদের যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আমরা দেখি। এই সার্কিটের এসেনশিয়াল নোডগুলোকে আমরা এখন চিহ্নিত করব। আমরা দেখি এই নোডটা আমাদের এসেনশিয়াল নোড কিনা। এই নোডে আমাদের দুইটা কম্পোনেন্ট যুক্ত আছে। সো এসেনশিয়াল নোডের সংজ্ঞা অনুযায়ী এটা এসেনশিয়াল নোড না, কারণ এসেনশিয়াল নোডে 3 বা 3-এর অধিক কম্পোনেন্ট যুক্ত থাকতে হয়। আমরা দেখি এই নোডটা এসেনশিয়াল নোড কিনা। হ্যাঁ, এই নোডটা আমাদের এসেনশিয়াল নোড। কারণ কি, এই নোডে আমাদের 1টা 2টা 3টা কম্পোনেন্ট যুক্ত আছে। যদি 3-এর অধিক কম্পোনেন্ট যুক্ত থাকে, সো এইটা একটা এসেনশিয়াল নোড। তো একে চিহ্নিত করতে হবে। একে আমরা চিহ্নিত করি, এর ভোল্ট চিহ্নিত করি V1 দ্বারা, যেটা আমরা পরবর্তীতে বের করব। তারপর দেখি এই নোডটা। এই নোডটাও যেহেতু 1টা 2টা 3টা কম্পোনেন্ট যুক্ত, সো এই পুরো নোডটা যেটা সেটাও আমরা ধরি এসেনশিয়াল নোড। এটা একটা এসেনশিয়াল নোড। এটা আমরা ভোল্টেজ ধরি V2 দ্বারা। তারপরে দেখি পুরো এই নোডটা। এই নোডটায় আমরা দেখি 1টা 2টা 3টা 4টা কম্পোনেন্ট যুক্ত আছে। ফলে আমার এই পুরো নোডটাও একটা এসেনশিয়াল নোড। একে আমরা চিহ্নিত করি V3 দ্বারা। তারপর দেখি আমাদের 2 নাম্বার স্টেপ। আমাদের 2 নাম্বার স্টেপ হলো যে সার্কিটের রেফারেন্স নোড চিহ্নিত করা। আমাদের 2 নাম্বার স্টেপটি কি? সার্কিটের রেফারেন্স নোড চিহ্নিত করা। এখন রেফারেন্স নোডের সংজ্ঞা অনুযায়ী জানি এটি এসেনশিয়াল নোডগুলোর মধ্যে একটি। এটি থাকে সার্কিটের নিচের অংশে এবং এর কম্পোনেন্ট সংখ্যা সবথেকে বেশি। আমরা দেখি আমার যে রেফারেন্স নোডটা আছে সেটা কোনটা। সো এই এসেনশিয়াল নোডের ভিতরে এই 3টা নোডের ভিতরে যেহেতু নিচের দিকে আছে, আমরা প্রথমে V3 দেখি। V3 নিচের দিকে আছে। V3 এর কম্পোনেন্ট সংখ্যা হলো 1টা 2টা 3টা 4টা, এবং এই V3 যে এসেনশিয়াল নোডের কম্পোনেন্ট সংখ্যা বাকি নোডের কম্পোনেন্ট সংখ্যা থেকে বেশি। যেমন V1 এর কম্পোনেন্ট সংখ্যা 3টা, V2 এর কম্পোনেন্ট সংখ্যা 3টা। যেহেতু V3 নিচের দিকে আছে এবং এর কম্পোনেন্ট সংখ্যা বেশি, সো V3 টা হবে রেফারেন্স নোড। ও আমি রেফারেন্স নোডটা কি করব? রেফারেন্স নোডটা গ্রাউন্ড করে দেব। অর্থাৎ যেহেতু আমরা কেন গ্রাউন্ড করব? যেহেতু রেফারেন্স নোডের সাপেক্ষে আমাদের বাকি এসেনশিয়াল নোডগুলার ভোল্টেজ বাইর করতে হবে। সো এর সাপেক্ষে যেহেতু আমরা তুলনা করব, এর ফলে একে যদি গ্রাউন্ড করে দিই, একে যদি এর ভোল্টেজ 0 করে দিই, তাইলে আমরা এই V1 আর V2 পরিমাণটা বের করতে পারলেই হবে। সো এটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম। সো এখন আমার এসেনশিয়াল নোড 2টা, V1 আর V2। তারপর দেখি আমার 3 নাম্বার স্টেপ কি ছিল। 3 নাম্বার স্টেপ হলো KCL প্রয়োগ করে প্রতিটি এসেনশিয়াল নোডের নোড ভোল্টেজ ইকুয়েশন লেখা। তো আমাদের এখন এসেনশিয়াল নোড আছে 2টা। এই 2টা এসেনশিয়াল নোড ভোল্টেজ ইকুয়েশন লিখতে হবে। সো আমরা প্রথম যে নোড V1 এর এসেনশিয়াল নোড ভোল্টেজ ইকুয়েশন লিখি। আমরা প্রথমে লিখি নোড ভোল্টেজ ইকুয়েশন at নোড 1, যেখানে আছে V1, অর্থাৎ এই নোডটা আমাদের। সো KCL প্রয়োগ করে যদি নোড ভোল্টেজ ইকুয়েশন লিখতে হয়, তাহলে এই নোডে যত কারেন্ট আছে কারেন্টের ডিরেকশন লিখতে হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, কারণ এই জিনিসটা নোডাল অ্যানালাইসিস সবচেয়ে বেশি কনফিউজিং। সো কনফিউজিং দূর করার জন্য আমরা অলওয়েজ ধরে নেব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই ধরে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ ধরে নেব যে আমরা কি ধরে নেব? আমরা অলওয়েজ ধরে নেব যে নোড থেকে
এসেনশিয়াল নোড থেকে সব ব্রাঞ্চে কারেন্ট বেরিয়ে যাবে। এটা আমরা সবসময় ধরে নেব। যেহেতু আমরা কেসিএল প্রয়োগ করব, আমাদের কারেন্টের দিক নির্ধারণ করতে হবে প্রতিটি নোড থেকে। এখন এইটা খুবই ইম্পর্টেন্ট যে কারেন্টের দিকটা কোন দিক হবে সেইটা ঠিক করা। এইটা আমাদের অলওয়েজ আমরা ধরে নেব, কোনো প্রকার সব প্রকার কনফিউশন এড়াতে, যে কারেন্ট সর্বদা নোড থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটা আমরা প্রথমে ধরে নেব। সো V1 থেকে সব ব্রাঞ্চে কারেন্ট বেরিয়ে যাবে, এদিকেও কারেন্ট বেরিয়ে যাবে, এদিকেও কারেন্ট বেরিয়ে যাবে, এদিকেও কারেন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কিভাবে কারেন্ট গুলো বের করব? এটা অতি সহজ। ওহমস ল অনুযায়ী আমরা কি জানি? ওহমস ল অনুযায়ী আমরা জানি I equal to V by R। এখানে V হলো ভোল্টেজ ডিফারেন্স, V হলো ভোল্টেজ ডিফারেন্স, এবং R হলো সেই রোধ। তো আমি যদি এই কারেন্টটা বের করতে চাই, সো আমাদের কি লাগবে? এদের ভোল্টেজ ডিফারেন্স এবং ডিভাইডেড বাই তার রোধ। সো ভোল্টেজ ডিফারেন্সটা কত? এখানে যদি আমি এই কারেন্টটা বের করতে চাই, আমার ভোল্টেজ ডিফারেন্স হবে V1 মাইনাস 10। কেন V1 আগে হবে? কারণ যেহেতু কারেন্ট এই দিকে যাচ্ছে, আমার কারেন্টটা যেহেতু এই দিকে যাচ্ছে, সেহেতু অবশ্যই V1 এর ভোল্টেজ বেশি বিধায় কারেন্টটা এইদিকে যাচ্ছে, 10 ভোল্ট কম, এই কারণে ভোল্টেজ ডিফারেন্স হবে V1 মাইনাস 10। সো আমাদের ভোল্টেজ ডিফারেন্সটা কত হবে এই কারেন্টের জন্য? V1 মাইনাস 10 ডিভাইডেড বাই, যদি আমরা কারেন্টটা বাইর করতে চাই তাহলে এর যে রেজিস্টারটা আছে সেটা ভাগ দিতে হবে 1। আমি এই কারেন্টটার জন্য দেখি, এই দিকে যে কারেন্ট বেরিয়ে গেছে সেটার জন্য দেখি। এই কারেন্টের জন্য আমার ভোল্টেজ ডিফারেন্স, যেহেতু একে আমি গ্রাউন্ড করে দিয়েছি, এর ভোল্ট যেহেতু 0 ভোল্ট, সুতরাং এর ভোল্টেজ ডিফারেন্স হবে V1 মাইনাস 0, অর্থাৎ V1 ডিভাইডেড বাই হবে এর যে রেজিস্ট্যান্স, অর্থাৎ V1 বাই 5। আবার কারেন্ট যে কারেন্ট এদিকে যাচ্ছে তার জন্য কি হবে? তার জন্য হবে ভোল্টেজ ডিফারেন্স, যেহেতু কারেন্ট এদিকে যাচ্ছে V1 এর মান বেশি, অর্থাৎ V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2। এখন এখানে আমি কেসিএল প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব? আমরা কেসিএল অনুযায়ী জানি যে, কেসিএল অনুযায়ী কি জানি? আমরা কেসিএল অনুযায়ী জানি যে একটা নোডে বা একটা বিন্দুতে মোট যে কারেন্ট, সেই কারেন্টের যোগফল হলো 0। মোট কারেন্টের যোগফল 0। এটা আমরা এভাবেও বলতে পারি বা সহজে চিন্তা করতে পারি যে একটা নোড থেকে বা একটা বিন্দু থেকে বেরিয়ে যাওয়ার কারেন্টের পরিমাণ ও বিন্দুতে ঢোকার কারেন্টের পরিমাণ হলো সমান। আমি এই নোডে দেখি, এই নোডে যেহেতু সব কারেন্ট বেরিয়ে গেছে এবং ঢোকার কারেন্টের পরিমাণ 0, সো মোট বেরিয়ে যাওয়ার কারেন্টের পরিমাণ কত হবে? ঢোকার কারেন্টের সমান। যেহেতু ঢোকার কারেন্টের পরিমাণ 0, শুধু মোট বেরিয়ে যাওয়ার কারেন্টের পরিমাণ হবে কি? 0। সেখান থেকে আমরা ইকুয়েশনটা বের করে নিই। V1 মাইনাস 10 প্লাস .2 V1 প্লাস 0.5 V1 মাইনাস 0.5 V2 ইকুয়াল টু 0। আমি লিখতে পারি 1.7 V1 মাইনাস 0.5 V2 ইকুয়াল টু 10। এটা হলো নোড 1 এর নোড ভোল্টেজ ইকুয়েশন। এরপর আমরা নোড 2 এর নোড ভোল্টেজ ইকুয়েশনটা বের করার চেষ্টা করি। আমরা লিখি নোড ভোল্টেজ ইকুয়েশন at node 2
নোড 2 এর নোড ভোল্টেজ ইকুয়েশনটা আমরা বের করার চেষ্টা করি। সো একইভাবে আমরা নোড 2 থেকেও সব কারেন্ট বের করে দেব। এখন এইখানে একটা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। আমরা এখান থেকে কিন্তু V1 এর ক্ষেত্রে নোড 1 থেকে কিন্তু বের করেছিলাম। এটা আমার চিন্তা করার কোনো ফ্যাক্টরই না। আমি আগে যা করি তা নিয়ে আমি কোনো চিন্তাই করব না, কারণ যখন আমি যে নোড থেকে চিন্তা করব, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমি সব সময় ধরে নেব সেই নোড থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে। আমি আগে কি করেছি, আমি কি জানি, আমি সবকিছু ভুলে যাব। সর্বদা আমি চিন্তা করব যে এসেনশিয়াল নোডে আমি নোড ভোল্টেজ বের করব, কারেন্ট সর্বদা আমি সেখান থেকে সব ব্রাঞ্চে বেরিয়ে যাবে। আগে যদি আমি চিন্তা করি যে হ্যাঁ কারেন্ট তো এড়িয়ে গেছিল, সো এর ক্ষেত্রে তো কারেন্ট এখানে ঢোকার কথা, এভাবে চিন্তা করা যাবে না। আমি আগে যে চিন্তা সব ভুলে যাব, শুধু যে নোডটা আছে সেই নোড থেকে আমার কারেন্ট বেরিয়ে যাবে। আমার এইটাও চিন্তা হতে পারে যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে ঢুকবে, সো এইদিকে এই ব্রাঞ্চ থেকে তো কারেন্ট ঢুকার কথা, আমি কেন বের করে দিচ্ছি। আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা, এইভাবে কোনো চিন্তাই করা যাবে না। যখন আমি নোড ভোল্টেজ ইকুয়েশন বের করব, সর্বদা আমি নোড থেকে যে ব্রাঞ্চে আমার কারেন্টের ডিরেকশন দিতে হবে, সর্বদা আমার ডিরেকশন দেওয়ার সময় আমি প্রত্যেকটা ব্রাঞ্চের নোড থেকে কারেন্ট বের করে দেব। তারপর যদি আমি দেখি যে কারেন্ট ঢোকে, তাইলে এমনি সে ওটা মাইনাস হয়ে আসবে এবং আমি বুঝতে পারবো যে আমার কনভেনশন টেকনিক উল্টা হবে। কিন্তু প্রথমে যখন আমি ধরবো, সর্বদা আমি বের করে দেব। ওকে, সো নোড 2 এ নোড ভোল্টেজ ইকুয়েশন কত হবে? কারেন্ট যখন এদিক থেকে এদিকে আসবে, তার মানে কি এই ভোল্টেজটা বেশি এবং ভোল্টেজ ডিফারেন্স কত হবে এখানে? এখানে যেহেতু ভোল্টেজ V1, এখানে যেহেতু V2 এবং কারেন্ট এদিকে যাচ্ছে, এর ভোল্টেজ বেশি, ভোল্টেজ ডিফারেন্স হবে V2 মাইনাস V1। এবং এর সাথে এটা, এবং এর সাথে আমার রেজিস্ট্যান্স 2 ভোল্ট ভাগ হবে। তারপর এদিকে যদি যেটা যাবে, গ্রাউন্ডে যেটা যাবে, সেটার ভোল্টেজ ডিফারেন্স কত? V2 মাইনাস 0, মাইনাস 0 মানে V2, লিখি সমস্যা নেই। আর এর রেজিস্ট্যান্স কত? 10। আর কারেন্ট যেটা এদিকে যাচ্ছে সেটার মান কত? সেটার মান কিন্তু, যেহেতু এটা কারেন্ট সোর্স, এদিকে কারেন্টই যাচ্ছে, কিন্তু সেটার মান কিন্তু 3 অ্যাম্পিয়ার। কিন্তু আমি বলছি যে কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে এদিকে যে কারেন্ট যাচ্ছে সেইটার মানের মাইনাস মান হলো এদিকে যাচ্ছে, সো এদিকে হবে মাইনাস 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আবার আমার কেসিএল অনুযায়ী আমরা জানি কি, মোট যে কারেন্ট একটা নোডে, তার বীজগাণিতিক যোগফল কি, মানে তার যোগফল হলো 0। অর্থাৎ এটাও বলতে পারে যে বেরিয়ে যাওয়ার কারেন্টের পরিমাণ ঢোকার কারেন্টের পরিমাণ 0। তো আমার মোট বেরিয়ে যাওয়ার কারেন্টের পরিমাণ কি? এটা। আর যেহেতু আমার ঢোকার কারেন্টের পরিমাণ 0, যেহেতু কোনো কারেন্ট ঢুকছে না, সব কারেন্ট বেরিয়ে যাচ্ছে, সো এটা সমান আমি লিখতে পারি 0। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমি ইকুয়েশনটা বের করি। আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে 0.5 V2 মাইনাস 0.5 V1 প্লাস 0.1 V2 মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা সমান লেখা যায় 0.6 V2 মাইনাস 0.5 V1 ইকুয়াল টু 3। এটা হলো 2 নং সমীকরণ। এখন 1 আর 2 সমীকরণটা যদি আমি আবার লিখি, তাহলে আমার 1 নং সমীকরণটা যদি লিখি, এইভাবে লিখতে পারি 1.7 V1 মাইনাস 0.5 V2 ইকুয়াল টু 10। আর নিচে 2 নম্বর ইকুয়েশনটা আমি লিখতে পারি মাইনাস 0.5 V1 প্লাস 0.6 V2 ইকুয়াল টু 3। এখানে এটা যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি, আমার যে ফলটা আসবে, আমাদের আসে V1 ইকুয়াল টু
9.74 and V2 equal to আসে 13.11 ভোল্ট। এখানে আমি লিখতে পারি ইউজিং ক্যালকুলেটর। আমি সার্কিটের সব এসেনশিয়াল নোডের নোড ভোল্টেজ বের করে ফেললাম। এখন নোড ভোল্টেজ যদি আমার জানা হয়, এইটাই মূলত আমার নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিসটা করতে হলেই আমাকে নোড ভোল্টেজ বের করে সবকিছু করতে হবে। যেমন যদি আমার নোড ভোল্টেজটা আমি যদি পেয়ে যাই, তাহলে মূলত আমি বাকি সবকিছু ইজিলি বের করে ফেলতে পারবো সিম্পল ওহমস ল ব্যবহার করে। যেমন এখানে নোড ভোল্টেজ আমরা V1 পেয়েছি 9.74 ভোল্ট, অর্থাৎ VR ইকুয়াল টু 9.74 ভোল্ট এবং V2 ইকুয়াল টু 13.11 ভোল্ট, 13.11 ভোল্ট। এখন আমাকে যদি বলে যে এই কারেন্টটি আমার বের করো, ঠিক না, এই কারেন্টটি বের করো, তো আমি ইজিলি এটা বের করতে পারবো। এই কারেন্টটি কত হবে? এই কারেন্ট হবে 9. এই কারেন্টটি যদি আমি লিখি I on, এই কারেন্টটি যদি আমি লিখি I on সমান কত হবে? I on সমান হবে 9.74 minus 10 divided by 1, অর্থাৎ 9. এই কারেন্ট হবে -0.26 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমরা যদি এই কারেন্ট বের করতে পারবো, এই কারেন্ট বের করতে পারবো, এই কারেন্ট, যে কোনো কারেন্ট বের করতে বললেই আমি এখন সেটা বের করে দেখতে পারবো, ঠিক না? সো এই হলো আমাদের নোড ভোল্টেজ ইকুয়েশন এবং সেটা সলভ করা। সো আমরা যদি একটু রিক্যাপ করি, রিক্যাপে প্রথমে আমাদের এসেনশিয়াল নোড চিহ্নিত করতে হবে। এসেনশিয়াল নোড চিহ্নিত করার পর একটা এসেনশিয়াল নোডকে রেফারেন্স নোড করতে হবে, সেটা নিচে থাকবে, কম্পোনেন্ট সংখ্যা তার বেশি থাকবে। তারপর বাকি প্রত্যেকটা এসেনশিয়াল নোডের নোড ভোল্টেজ ইকুয়েশন বের করতে হবে কেসিএল দ্বারা। কেসিএল ব্যবহার করতে হলে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্টের দিক দিতে হবে। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অলওয়েজ ধরে নেব যে কারেন্ট সবসময় নোড থেকে বেরিয়ে যায়। আগে আমাদের এটা ধরে নিতে হবে, আমরা যা জানি বা জানি না কেন সবকিছু ভুলে যেতে হবে, কারেন্ট সবসময় নোড থেকে বেরিয়ে যেতে হবে। তারপর আমরা কেসিএল প্রয়োগ করব। কেসিএল প্রয়োগ করার পরে যতগুলো নোড এসেনশিয়াল নোড, আমরা ততগুলো নোড ভোল্টেজ ইকুয়েশন পাবো। একটা নোড ভোল্টেজ ইকুয়েশন, যদি এখানে আমাদের এসেনশিয়াল নোড ছিল 2টা, রেফারেন্স নোড বাদে আমাদের এসেনশিয়াল নোড ছিল 2টা, আমরা নোড ভোল্টেজ ইকুয়েশনও পেয়েছি 2টা। সেই 2টা নোড ভোল্টেজ ইকুয়েশন আমরা সলভ করব। সলভ করার পর সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি, অন্য কোনো মেথড, ম্যাট্রিক্স, সেটা কোনো ব্যাপার না। আমরা সেই ইকুয়েশনগুলো সলভ করলে আমরা নোড ভোল্টেজের নোড ভোল্টেজ ইকুয়েশনগুলো দিয়ে এসেনশিয়াল নোডের নোড ভোল্টেজ পাবো। তারপর আমরা যে কোনো কিছু বের করতে পারবো। ধন্যবাদ।